আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 500 মাইল দূরে আরব সাগর দিয়ে অতিক্রম করছিল। এমন সময় একটি ইরানি শাহেদ 139 ড্রোন অপ্রয়োজনীয়ভাবে রণতরীর দিকে কৌশলগতভাবে এগিয়ে আসে। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর নানা পদক্ষেপ নিলেও ইরানি ড্রোনটি জাহাজের দিকে উড়ে যেতে থাকে। পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুদ্ধবিমানটি ড্রোনটিকে ভূপাতিত করতে বাধ্য হয়। হকিন্স আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, জাহাজ ও বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তার ভাষায়, আন্তর্জাতিক জলসীমা ও আকাশসীমায় ইরানের ধারাবাহিক হয়রানি ও হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না। মার্কিন বাহিনী আঞ্চলিক অংশীদার এবং বাণিজ্যিক জাহাজের কাছে ইরানের অপ্রয়োজনীয় আগ্রাসন, সংঘর্ষ, ভুল হিসাব এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে জানান, তিনি পেন্টাগনের সঙ্গে কথা বলেছেন এবং তারা নিশ্চিত করেছেন যে সেন্টকম মার্কিন জনবল ও সরঞ্জাম রক্ষায় যথাযথ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে লিভিট জানান, ট্রাম্প প্রশাসন সবসময় কূটনীতিকে অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে কূটনীতি কার্যকর করতে হলে উভয় পক্ষেরই সদিচ্ছা প্রয়োজন। তিনি আরও জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারেন এবং পাশাপাশি প্রেসিডেন্টের সামনে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প খোলা রয়েছে। ইন্দোনেশিয়া জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে বাস্তব অগ্রগতি না হলে দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত বোর্ড অফ পিস থেকে সরে আসতে পারে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আন্তারা জানায়, জাকার্তায় স্টেট প্যালেসে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে উদ্বেগ উত্থাপিত হলে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো স্পষ্ট করেন, ইন্দোনেশিয়ার অবস্থান ও নীতির সঙ্গে সাংঘর্ষিক হলে বোর্ডের সিদ্ধান্ত অনুসরণে দেশটি বাধ্য নয়। ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খলিল নাফিস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী বোর্ডের নীতিতে পরিবর্তন আনা না গেলে ইন্দোনেশিয়া সেখান থেকে বেরিয়ে আসতেও প্রস্তুত। প্রাবোও সুবিয়ান্তো বলেন, ভবিষ্যতে বোর্ড অফ পিস যদি এমন কোনো পদক্ষেপ নেয় যা ইন্দোনেশিয়ার নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে দেশটি ভোটদান থেকে বিরত থাকবে এবং অংশগ্রহণে অনুপস্থিত থাকবে। এমনকি পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে ইন্দোনেশিয়ার পক্ষে কার্যকর কিছু করা সম্ভব না হয়, তবে বোর্ড থেকে প্রত্যাহার করাও একটি বাস্তব বিকল্প হবে। এই বক্তব্যের মাধ্যমে ইন্দোনেশিয়া তার পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা ও নৈতিক অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো একই সুরে কথা বলেন। তিনি জানান, প্রেসিডেন্ট শুরু থেকেই বোর্ড অফ পিস থেকে সরে আসার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন, যদি এর দিক নির্দেশনা ইন্দোনেশিয়ার লক্ষ্য পূরণে সহায়ক না হয়। তার ভাষায়, ইন্দোনেশিয়ার প্রধান লক্ষ্য হল অবিলম্বে গাজায় শান্তি প্রতিষ্ঠা, এরপর সমগ্র ফিলিস্তিনে স্থায়ী শান্তি এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা। এই লক্ষ্য নীতির বাইরে কোনো উদ্যোগ ইন্দোনেশিয়া গ্রহণ করবে না। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প 2025 সালের 15 জানুয়ারি গাজার জন্য তার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন। এর আগে 2025 সালের 10 অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এবং পরের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2803 এর মাধ্যমে বোর্ডটি আনুষ্ঠানিক অনুমোদন পায়। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশটির সাবেক নেতা, সংস্কারপন্থী রাজনীতিক ও কট্টরপন্থীদের মধ্যে তীব্র সংঘাত প্রকাশ্যে এসেছে। গৃহবন্দী সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মীর হোসেন মুসাভি এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিনের দমন পীড়নের পর এই হত্যাযজ্ঞ এমন এক বিপর্যয় যা শতাব্দী জুড়ে স্মরণে থাকবে এবং স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে জনগণ এই ব্যবস্থাকে আর চায় না, খেলা শেষ। তিনি নিরাপত্তা বাহিনীকে অস্ত্র নামিয়ে জনগণের পাশে দাঁড়াতে এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সাংবিধানিক গণভোট ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তার বক্তব্যকে দেশ বিদেশের 400 জন অ্যাক্টিভিস্ট সমর্থন দিয়েছেন। কারাবন্দী সংস্কারপন্থী নেতা মুস্তফা তাজ্জাদেহ স্বাধীন
তদন্তের দাবি তুলে ধর্মীয় শাসনের ব্যর্থতার সমালোচনাও করেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি ছোট নয় বড় সংস্কার এর কথা বললেও সরাসরি ব্যবস্থার পতনের কথা বলেননি। আর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি তুলনামূলক নরম সুরে সহিংসতার নিন্দা জানিয়ে প্রজাতন্ত্রবাদে ফেরার আহ্বান জানান। মেহেদি কাররুবি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির নীতিকে দেশের দুরবস্থার জন্য দায়ী করেন। এদিকে মুসাফির বিবৃতি প্রচারের অভিযোগে ৩ সাবেক রাজনৈতিক বন্দীকে আবার গ্রেফতার করা হয়েছে। আর নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী সহ মানবাধিকার কর্মীরা হত্যাকাণ্ডকে মানবতার বিরুদ্ধে রাষ্ট্রীয় অপরাধ বলে অভিহিত করেছেন। বিপরীতে কট্টরপন্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। সংসদে আইআরজিসি পোশাক পরে স্লোগান, ইউরোপীয় কূটনীতিক বহিষ্কারের হুমকি এবং এমনকি সাবেক প্রেসিডেন্ট রুহানিকে ফাঁসির দাবিও তোলা হয়েছে। এসব মিলে ইরানের রাজনীতি এখন গভীর মেরুকরণ ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানে জানুয়ারির ৮ থেকে ১৪ তারিখের মধ্যে সংঘটিত অস্থিরতায় নিহত প্রায় ৩,০০০ মানুষের নাম ও জাতীয় পরিচয় নম্বর প্রকাশ করেছে দেশটির সরকার। ইরানি কর্তৃপক্ষের মতে পশ্চিমা গণমাধ্যম ও কিছু বিদেশ ভিত্তিক সংগঠনের ধারাবাহিকভাবে অতিরঞ্জিত ও প্রমাণহীন মৃত্যুর সংখ্যা প্রচারের জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ৬,০০০ থেকে শুরু করে ৮০,০০০ পর্যন্ত মৃত্যুর দাবি করা হলেও সেগুলোর পক্ষে কোনো নাম, নথি বা ফরেনসিক প্রমাণ হাজির করা হয়নি। ইরান বলছে এই সংখ্যা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে এমন সময় যখন তেহরানের উপর যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক চাপ চরমে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তথ্য প্রকাশের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল গুজব ও বানানো তথ্যের দরজা বন্ধ করার লক্ষ্যে। দেশটির ফরেনসিক সংস্থার দেয়া হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৩,১০০ এবং সরকার জানিয়েছে যদি কেউ তালিকার বাইরে একটি যাচাইযোগ্য নামও দিতে পারে তবে তারা সংখ্যা সংশোধনে প্রস্তুত। সহিংসতা থামার পর নিহতদের পরিচয় নির্ধারণে সময় লেগেছে, কারণ এতে বেসামরিক মানুষ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সশস্ত্র হামলাকারী সবাই অন্তর্ভুক্ত ছিল। ইরানের দৃষ্টিতে এই পরিস্থিতি নতুন নয়। অতীতে ইরাক, লিবিয়া ও সিরিয়ায় মানবিক অজুহাতে মিথ্যা বা বিতর্কিত তথ্য ছড়িয়ে সামরিক হস্তক্ষেপকে বৈধতা দেওয়া হয়েছিল, যার ফল ছিল রাষ্ট্রীয় বিপর্যয় ও দীর্ঘস্থায়ী সহিংসতা। তেহরানের বিশ্লেষকদের মতে একই ছক এখন ইরানের বিরুদ্ধেও প্রয়োগ করা হচ্ছে। জানুয়ারির বিক্ষোভ শুরু হয়েছিল মূলত অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞাজনিত কষ্ট থেকে, যা শুরুতে শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশে তা সহিংস রূপ নেয়। ইরান দাবি করেছে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের মাধ্যমে তারা বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। নিহতদের তালিকায় সাধারণ নাগরিকের পাশাপাশি পুলিশ, সেনা সদস্য ও সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের নামও রয়েছে। সরকার বলছে এই স্বচ্ছতা নিহতদের পরিবারের প্রতি নৈতিক দায় এবং একই সঙ্গে বাইরে থেকে চাপ সৃষ্টির রাজনীতির জবাব। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব দাবিতে আরও অভিযোগ করা হয়েছে যে তাকে হত্যা করেছে ব্রিগেড 444 নামের একটি সশস্ত্র গোষ্ঠী, যার নেতৃত্বে রয়েছেন মাহমুদ হামজা। এই ব্রিগেডটি জাতিসংঘ সমর্থিত লিবিয়ার বর্তমান সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটির সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। জিএনইউর নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। লিবিয়ার সরকার, নিরাপত্তা বাহিনী কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যুর খবর বা তার মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি বর্তমানে গুজব ও যাচাইহীন তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, সাইফ আল ইসলাম গাদ্দাফি দীর্ঘদিন ধরেই লিবিয়ার রাজনীতিতে একটি বিতর্কিত ও রহস্যময় চরিত্র। 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর থেকে তার অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে নানা সময়ে নানা ধরনের খবর ছড়িয়েছে। কখনো বলা হয়েছে তিনি বন্দী, কখনো মুক্ত, আবার কখনো রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনার কথাও শোনা গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল। লিবিয়ার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া এবং সরকারের মধ্যে জটিল সম্পর্ক বিদ্যমান। এ ধরনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যে কোনো সংবেদনশীল তথ্য সহজেই
বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সাইফ আল ইসলাম গাদ্দাফির মৃত্যুর দাবি বা তাকে হত্যার অভিযোগ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যমের নিশ্চিত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা জরুরি। বর্তমানে এসব দাবি সম্পূর্ণভাবে অপ্রমাণিত এবং সন্দেহজনক হিসেবেই রয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।